নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, গ্রহ নক্ষত্র যেমন আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতাও করে, আবার কখনো কখনো তার অবস্থানের কারণে সমস্যা তৈরিও করে। আবার কখনো কখনো ওই গ্রহ নক্ষত্রের কারকতার কানেকশন অনুযায়ী আমাদের জীবনের বহু শত্রুর জায়গায় নিয়ে আসে, এবং সেই শত্রু আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে দেয়। এবং এই শত্রুতার জায়গা আমাদের ভাবগত কানেকশন অনুযায়ী যেমন দেয়, তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের অবস্থানের কানেকশন অনুযায়ীও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শত্রুতা দেয়। আর তার সঙ্গে সঙ্গে যদি বলাই বাহুল্য, এটা অবশ্যই যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে, যদি মঙ্গল গ্রহ আপনার জীবনের আপনাকে সাপোর্ট না করে, তাহলে সেই শত্রু বিভিন্নভাবে আসতে পারে। বন্ধুত্ব জায়গা থেকেও হঠাৎ করে আপনার মধ্যে সমস্যা তৈরি করতে পারে। আবার দেখা গেল যে আপনার সাংসারিক জীবনেও বড় রকমের কোনো একটা সমস্যা নিয়ে আসে ওই মঙ্গল গ্রহ। যারা আপনারা সাধারণত বলে থাকেন যে মাঙ্গলিক, অর্থাৎ মাঙ্গলিক কানেকশনটা কেন হয়, মাঙ্গলিক নামটা তো শুনতে খুবই মঙ্গলজনক জায়গা থেকে দেখাচ্ছে, কিন্তু সেটা অমাঙ্গলিক কেন হচ্ছে, সেই কানেকশনগুলোই আজকে আপনাদেরকে বলবো। কেন এটা অমাঙ্গলিক ধরনের সমস্যা তৈরি করছে আপনার জীবনে, বা আপনার সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, বা আপনার ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রের জায়গা থেকে সমস্যা তৈরি করছে, কেন হয়। কারণ এই মাঙ্গলিক দোষটা কখন হয় আপনার জন্মছকে সেটা আগে জেনে নিন। মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল গ্রহের কানেকশন অনুযায়ী হয়। আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী যদি মঙ্গল গ্রহের নির্দিষ্টভাবে না থাকে, অর্থাৎ লগ্নভাব থেকে কানেকশন পায়, কখনো চতুর্থ চন্দ্রর ভাব থেকে কানেকশন হয়, বিভিন্ন ক্যালকুলেশন রয়েছে। তাই মোটামুটি লগ্নভাবের থেকে যদি চতুর্থ ভাব, লগ্নভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের যে কানেকশান, যদি সেখানে মঙ্গল গিয়ে অবস্থান করে এবং সেই মঙ্গল যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে আপনার জীবনে সেই মাঙ্গলিক সেটা অমাঙ্গলিক জায়গা নিয়ে আসে। এবং তার জন্য কিছু কিছু জায়গা কিন্তু আপনি নিজেও দায়ী হয়ে যান। কেন, কিছু কিছু সমস্যা যেগুলো আপনার করার জন্য সেই সমস্যা অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় এবং সেটা একটা বড় রকমের আকার ধারণ করে। আবার কখনো কখনো আপনি কিছুই করলেন না, বরঞ্চ দোষটা ছিল তার সম্পূর্ণভাবে অন্যের, কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনাকে দোষারোপ করার একটা প্রবণতা সব সময় করে, যেটা হচ্ছে ওই মঙ্গলের কানেকশন অনুযায়ী যদি শত্রুতার কানেকশন থাকে, অর্থাৎ আপনি কিছু জানেন না, কিছু করলেন না, উটকো কোনো ঝামেলা আপনার ঘাড়ে চাপিয়ে দিল, এবং সেটাও কিন্তু এই মঙ্গলের কিন্তু কানেকশন অনুযায়ী হয়ে যায়। দেখবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের, মানে হঠাৎ করে সমস্যা, হঠাৎ করে একটা বড় রকমের কিন্তু বিপদদায়ক পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এটা মঙ্গলই একমাত্র কিন্তু পাওয়ারফুল কানেকশান। কারণ মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে এই মঙ্গল। এবং সেই মঙ্গল দেখবেন যে মঙ্গলের যে সিম্বলগুলো রয়েছে বা মঙ্গলের যে পাওয়ারটা রয়েছে, সেটা সেই জন্য পৃথিবীবাসীর যত জীব জন্তু, যত যা কিছু আছে, প্রাণী জগৎ রয়েছে, তাদের ওপর সব থেকে বড় এফেক্ট, বেশি এফেক্ট হয় এই মঙ্গলের। সেই জন্য বর্তমান সমাজে দেখবেন মানুষের মানে ধৈর্য শক্তি একটু কম হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে কিন্তু মহাকাশের বিভিন্ন কিছু পরিবর্তন হচ্ছে বিভিন্নভাবে, এবং তারই এফেক্ট আমাদের কিন্তু এই পৃথিবীবাসীর ওপর এসে পড়ছে। তাই এই মঙ্গল কী কী করে, কী কী সমস্যা দেয়, দেখুন মঙ্গলের জন্মছকের কানেকশনেই দুটো ঘর রয়েছে, দুটো ভাব রয়েছে। কারণ আমি আবার বলছি, 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ আছে, এক হচ্ছে রাহু, একজন কেতু, দুটো ছায়াগ্রহ। আর 7টা গ্রহের মধ্যে মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল, যেটা আমাদের জীবনে পড়ে। এবং এই মঙ্গলের ভাবের যে ভাবগুলো দেওয়া হয়েছে নেটাল চার্ট অনুযায়ী লগ্নকে কানেক্ট করে, আবার নেটাল চার্ট অনুযায়ী অষ্টম ভাবকে কানেক্ট করে। অর্থাৎ যেখানে জন্ম তৈরি হচ্ছে, অর্থাৎ একটা জীব যেখানে জন্মগ্রহণ করছে, আবার অষ্টম যেখানে মৃত্যু শয্যায় মৃত্যু বরণ করছে, এই দুটো কম্বিনেশন মঙ্গলের দ্বারা হয়।
আর মঙ্গল অগ্নিকারক গ্রহ, সেই জন্য বলা হয় যে হিট টেম্পারেচার বা তার সঙ্গে সঙ্গে আগুন ছাড়া জন্ম হয় না। আগুনের কিন্তু অস্তিত্ব যেখানে নেই সেখানে কোনো জীব বা কোনো প্রাণ সঞ্চার হতে পারে না। সেই জন্য এগুলো কিন্তু এর সঙ্গে সঙ্গে বাস্তু অনেক কিছু কানেকশন, কোন জায়গায় কোন অবস্থান, পঞ্চতত্ত্বের কোন কানেকশানে কোথায় বসবাস করলে আপনার জীবনের পরবর্তী জেনারেশনের জায়গাগুলো সঠিক আসবে, সেটাও কিন্তু ওই কানেকশানের থেকেই দেয়। সেই জন্য ওইদিকে যাচ্ছি না। বিশেষ করে মঙ্গল নিয়ে আজকে বলবো আপনাদের। এই মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন দেখুন কতটা পাওয়ারফুল। আর এই মঙ্গল কি করে, জেদ তৈরি করে মানুষের। একটা মঙ্গল যদি পজিটিভ জায়গা থাকে তাহলে সে সর্বদাই নিজেকে উৎসর্গ করে দেয় দেশের জন্য, জনগণের জন্য, সবার জন্য, যাতে তার সবার মঙ্গল হয়, উন্নতি হয়, তারা সবাই ভালো থাকতে পারে। এটার জন্য কিন্তু মঙ্গল সে কি করে না, নিজেকে উৎসর্গ করে। তাকে কোনোদিন কিছু বলতে হয় না, শুধু তাকে শোনাতে পারলেই হয়, কানে দিতে পারলেই হয়। সেই মঙ্গল কিন্তু অ্যাক্টিভ কাজ করতে পারে। সে যদি পজিটিভ জায়গা থাকে, ভালো জায়গায় থাকে তাহলেই। আর এই মঙ্গল আর কি করে, মঙ্গলের মধ্যে যেমন জেদ থাকে, মঙ্গলের মধ্যে সাহস থাকে। মঙ্গল জয় করার প্রবণতা তৈরি করে, জয়ের স্বপ্ন দেখে সবসময়, এই মঙ্গলের মধ্যে থাকে। আর এই মঙ্গল যখন নেগেটিভ হয়ে যায় তখন কি করে, মঙ্গল রাগ, সর্বদাই দেখবেন রেগে যাচ্ছে, হঠাৎ করে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, এমন কিছু পরিণতি হয়ে যাচ্ছে। কখনো কখনো বিভিন্নভাবে ভাঙচুর থেকে আরম্ভ করে কত কিছু হয়ে যাচ্ছে। রাগ নিয়ন্ত্রণে এরা রাখতে পারে না এবং একটা বড় রকমের খারাপ জায়গা বা খারাপ পরিণতির জায়গা নিয়ে যেতে পারে এই মঙ্গল। আবার কি বলছে, ছোট ছোট বিষয়ে দেখবেন এই মঙ্গল যদি নেগেটিভ হয়, ছোট ছোট বিষয়ে এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যা, বিরোধে, কলহে, কখনো কখনো সবার সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ, তার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, এই জায়গার মধ্যে চলে যায়। আবার এই মঙ্গলই কিন্তু ভাইয়ের সঙ্গে শত্রুতা তৈরি করে দেয়। মঙ্গল ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা তৈরি করে। মঙ্গল সম্পত্তি নিয়ে, বিষয় নিয়ে সমস্যা তৈরি করে। মঙ্গল আবার কেরিয়ারের বাধা তৈরি করে। দেখবেন পদোন্নতিতে বাধা হচ্ছে, আপনি আপনার পাশের মানুষটা সে কর্ম করে না, অত ভালো কর্ম সেইভাবে করে না, আপনার সঙ্গে কম্পিটিশনে সে পারে না, তাকে সেইভাবে কাজ দেওয়াই নেই। কিন্তু আপনার এত পরিশ্রম করে, এত কাজ করেও আপনি সাকসেস পাচ্ছেন না, মানে আপনার প্রমোশনটা হচ্ছে না। কারণ এই মঙ্গলই তার জন্য দায়ী। কারণ এই মঙ্গলের কখন কোন ভাইব্রেশন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং সেই ভাইব্রেশন, ইনঅ্যাক্টিভ ভাইব্রেশন আপনার বসকে কিন্তু প্রভাবিত করছে এবং তার কারণে কিন্তু আপনার প্রমোশন কোথাও না কোথাও আটকে যাচ্ছে। এই মঙ্গলের কারণে কখনো দেখবেন যে হঠাৎ করে বডির টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কখনো জ্বর আসছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বিভিন্ন পেশিতে ব্যথা হচ্ছে, কখনো রক্তচাপ বেড়ে যাচ্ছে, কখনো কখনো দেখবেন যে হঠাৎ করে আপনার অর্থাৎ চেহারার যে বর্ণ সেটার পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে। এটা মঙ্গলের কারণে হয়। আবার এই মঙ্গল কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে দিতে পারে। মঙ্গল অনেক কিছু করতে পারে। আইনি জটিলতা, হঠাৎ করে আপনি এমন কিছু কথাবার্তা বললেন, এমন কিছু ব্যবহার করলেন, এমন কিছু অ্যাক্টিভিটি দেখালেন যেটা আপনি হয়তো অন্য বা পরোক্ষ যে আপনার সামনে যিনি বসে আছেন সে কিন্তু কারণে ভাবে কোনো আঘাতপ্রাপ্ত হলো, মানসিক হোক, শারীরিক হোক, বিভিন্নভাবে, এবং তার কারণে সমস্ত দোষটা চলে যাবে আপনার উপর। তাহলে এরকমও কিন্তু হয়ে যায়। এবং এই মঙ্গল কিন্তু সর্বদাই নিজের কিন্তু হতাশার জায়গা নিয়ে আসে, নিজের মধ্যে ডিপ্রেশন নিয়ে আসে, আত্মসম্মানের কখনো না সেই নিজে ভাবে যে তার আত্মসম্মানে কোথাও না কোথায় ক্ষুণ্ণ হচ্ছে, এবং এই আত্মসম্মানে ক্ষুণ্ণ হলে সে কিন্তু নিজে ডিপ্রেশনে যেমন পড়ে, তখন সে কিন্তু একটা প্রতিঘাত করার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। কারণ মঙ্গলের প্রতিঘাত কিন্তু সাংঘাতিক হয়। মঙ্গলের অ্যাক্টিভ জায়গার নেগেটিভ ভাইব্রেশন এর কিন্তু সাংঘাতিক জায়গা তৈরি হয় এবং সেই প্রতিঘাত থেকে কিন্তু পরিণতি হয় একটা খুব বিপদদায়ক পরিণতি। আর তার সঙ্গে সঙ্গে
মঙ্গল আর কি করে? অস্থিরতা তৈরি করে দেয়, চঞ্চলতা, ধৈর্যশীল, এদের ধৈর্য থাকে না। যদি মঙ্গল দেখবেন রাহু যুক্ত রয়েছে, সেই মঙ্গল নেগেটিভ জায়গায় রয়েছে, এদের ধৈর্যশীল, মানে ধৈর্য থাকে না, এদের ধৈর্য নেই, এরা ধৈর্যশীল কখনো হবে না। এরা মানে যা এখনই যেটা মুখ দিয়ে বলছে এখনই চাই, এবং এখনই দিতে হবে, এখনই করতে হবে, এখনই চাই সব কিছু। এবং এর কারণে এরা জীবনে নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণ করতে পারে না, লক্ষ্য ভ্রষ্ট হয়। এবং লক্ষ্য ভ্রষ্ট হয়ে কোনো সিদ্ধান্ত, কোনো স্টেপ নেওয়ার পরেই দেখবেন এরা আত্মসমালোচনা করে, নিজেরা কখনো কখনো এরা ডিপ্রেশনে পড়ে যায়। তখন মনে হয় যে এটা আমি ভুলই করলাম, কিন্তু কাউকে বলতে পারে না, প্রকাশ করতে পারে না, তখন তারা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আবার এই মঙ্গলের কারণে কি হয়? সাংঘাতিক পরিণতি হয়। যে সাংঘাতিক পরিণতি, সেটা দুর্ঘটনা হয়। এই মঙ্গল নেগেটিভ ভাইব্রেশনের সঙ্গে যদি রাহু কানেকশন হয়, কেতুর কানেকশন হয়ে যায়, তাহলে বলা হয় দুর্ঘটনায় কোনো অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কাটা যেতে পারে, বাদ চলে যেতে পারে। এবং এই মঙ্গল অষ্টমের কানেকশন দিয়ে যদি কোনো ভাইব্রেশন নেগেটিভ দেয়, তাহলে বলা হয় যে এদের মৃত্যুর যোগ তৈরি হয় গৃহের বাইরে, ভাইব্রেশন খুব নেগেটিভ জায়গায় নিয়ে যায়। এবং এই মঙ্গল সব থেকে আকর্ষণীয়, যেটা আপনারা জানেন, সেই মঙ্গলের এই ধরনের সমস্যা, এই ধরনের আচার ব্যবহার, এই ধরনের তার চারিত্রিক সমস্যা তার জীবনে তছনছ করে দেয়, যেটা বিশেষ করে বিবাহিত জীবনকে। তার এই সকল ইনঅ্যাক্টিভ সমস্যাগুলো, এই ধরনের সমস্যাগুলো তার বিবাহিত জীবনের বড় রকমের এফেক্ট আনে, আর কর্মজীবনের বড় রকমের এফেক্ট আনে। বিবাহিত জীবনের একটা চরম পরিণতি হয়, এবং কখনো কখনো সে কিন্তু তার ডিভোর্স বা একই জায়গায় দুজন বা তাদের সংসারকে টিকিয়ে রাখতে পারে না, এক কথায় বলতে গেলে। কারণ এই মঙ্গল সবটাই নেগেটিভ ভাইব্রেশন। কারণ এখানে একে অপরের যে বিশ্বাস জায়গাটা, সেই জায়গাটা দিন দিন ভাঙতে থাকে, এবং একটা সময় তাদের কিন্তু ডিভোর্সের পরিণতি হয়ে যায়। তাহলে এই মঙ্গল কিন্তু খুব ভয়ানক জায়গা নিয়ে যেতে পারে যদি আপনাদের ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ থাকে। আর মাঙ্গলিক দোষ থাকলে অনেকের ক্ষেত্রে, যাদের সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, জেনে রাখুন এদের বিবাহ হতে চায় না, বিবাহের ক্ষেত্রে লাস্ট গিয়ে কেটে যায়। এবং এই মঙ্গলের কিছু গ্রহের কানেকশান, ভাইব্রেশন আপনার বিবাহের ক্ষেত্রে লাস্ট মোমেন্টে গিয়ে বাধা তৈরি করে দেয়। বিবাহ হতেই চায় না, বিবাহ যে কোনো অপশান, যে কোনোভাবেই আপনি চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে দেখবেন আটকে যাচ্ছে এবং বিবাহ হচ্ছে না। এবং এই মঙ্গলই কানেকশান দেয়। আপনারা যে দোষগুলো মোটামুটি জানেন, কি দোষ জানেন? এই মঙ্গলের কম্বিনেশানে ছন্ন ছাড়া দোষ হয়, ছন্ন ছাড়া। জীবনে একাধিক এরা সম্পর্কে লিপ্ত হয়, শারীরিক অসুস্থতায় ভোগে, এবং কখনো কখনো এরা সম্পর্কচ্যুত হয়ে গিয়ে তাদের জেদের কারণে তারা বেসামাল হয়ে যায়। আবার কখনো কখনো ব্যভিচারী দোষে পরিণত হয়, ব্যভিচারী দোষে পরিণত হয় মঙ্গল। দেখবেন যে এই ব্যভিচারী কানেকশান মঙ্গলের কানেকশান অনুযায়ী দেয়, এবং সেটা গ্রহ নক্ষত্র কম্বিনেশান কানেকশান। এবং এটা অনেকের ক্ষেত্রে দেখবেন যে প্রচুর অর্থ রোজগার করছে, কিন্তু সেই অর্থ বেহিসাবি পথে খরচ করছে। সমাজের উন্নতির যদি কাজ করতো তাও নয় হতো, সেক্ষেত্রে তার সংসার পর্যন্ত, শেষে তার সংসারে পর্যন্ত সেই অর্থ দেবে না, কিন্তু বেহিসাবি এবং ব্যভিচারী কাজকর্মের মধ্যে সে নিযুক্ত করবে, এবং সেইভাবে সেই অর্থগুলোকেও শেষ করে ফেলবে। এবং এই ব্যভিচারী দোষ যদি থাকে, তাহলে একটা জাতক তার পৈতৃক সম্পত্তি পর্যন্ত সেই ব্যভিচারী কারণে সে নষ্ট করে ফেলবে বা খরচ করে ফেলবে। এতটা সাংঘাতিক হয় এই ব্যভিচারী। এবং এই ব্যভিচারী দোষ যাদের ক্ষেত্রে রয়েছে, তারা অপোজিট সেক্সের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে, এবং তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাবে, এবং দিনের পর দিন এইভাবে চলতে চলতে তার সমস্ত, সে হয়তো প্রচুর অর্থ রোজগার করবে, কিন্তু তার অর্থ সঞ্চয়ের মাত্রা পরিমাণ মতো আসবে না, অর্থাৎ মানে সামান্য পরিমাণও সে সঞ্চয় করতে পারবে না।
বরঞ্চ সেই অর্থ সব খরচ করে আবার সে ঘরের থেকে সঞ্চিত অর্থ পর্যন্ত নিয়ে গিয়ে খরচ করে ফেলবে। এই হচ্ছে ব্যভিচারী দোষ। আর এই ব্যভিচারী দোষ থাকলে পারে এই সকল জাতক জাতিকাদের বিবাহ হতে গিয়ে লাস্টে গিয়ে আটকে থাকবে। দেখবেন যে বহু মানুষ আমি দেখেছি যে প্রেম ভালোবাসা করে তাদের বিবাহ ঠিক করেছে তারা নিজেরা, এবং দুটো পরিবার পর্যন্ত এই মুহূর্তে শুভ যোগাযোগ তৈরি হয়েছে, কিন্তু তাদের 5 মিনিটের নোটিশে তাদের সম্পর্ক একদম শেষ হয়ে গেছে, তাদের সম্পর্ক থেকে পুরো ছিন্ন ছাড়া হয়ে গেছে। এই ছন্ন ছাড়া কানেকশন বা তার সঙ্গে সঙ্গে ব্যভিচারী দোষ যাদের ক্ষেত্রে রয়েছে, তাদের প্রতিকার প্রতিবিধান না হলে তাদের জীবনটা এইভাবে চলবে এবং লাস্টে গিয়ে দেখা গেল বিবাহই হচ্ছে না, বিবাহের জায়গাটাই সমস্যা হয়ে গেছে। এবং কখনো কখনো এদের ক্ষেত্রে দেখা গেল যে নিয়ম মেনে যে রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে, কিন্তু কখনো কখনো এদের সামাজিক মতে বিবাহ হতে চায় না, এটাও কিন্তু দেখা গেছে। এই মঙ্গলের কম্বিনেশন, আর এই মঙ্গল যদি অষ্টমভাবে অবস্থান করে এবং সেই মঙ্গলের যদি মঙ্গল রাহু কানেকশন হয়ে যায়, তাহলে এরা এমন কিছু ব্যভিচারী কর্মের মধ্যে যুক্ত হয়ে যায় যেটার কারণে সমাজের সব থেকে নিম্নমানের মানুষ হিসাবে গণ্য করা হয় এদের, এবং সমাজের এমন কিছু খারাপ কর্ম করে বসে এরা, সমাজ থেকে এরা বিতাড়িত হয়ে যায় এবং এদের শেষ পর্যন্ত শ্রীঘরে স্থায়ী হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু মঙ্গলের কানেকশন হয়, আবার এই মঙ্গলই কিন্তু দুর্ঘটনার কবলে ফেলে দেয়। এবং সেই জন্য বলা হয় যাদের এই অষ্টম মাঙ্গলিক আছে, যাদের সপ্তম মাঙ্গলিক, যাদের এই কানেকশানগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বাইক চালানো নিষেধ থাকে। 28 বছর বয়স পর্যন্ত মঙ্গল কিন্তু দাপটের সঙ্গে একটা জাতক জাতিকাকে কন্ট্রোল করে। সেই জন্য এই 28 বছর বয়স, আর এদিকে হচ্ছে এই 19 বছর থেকে 28 বছর বয়সটা কিন্তু খুব সাংঘাতিক বয়স। এই সময় একটা জাতক একটা জাতিকার মাথায় যা আসে যে এইটা করতে হবে, মানে এক কথায় করতে হবে, তার এরা কিন্তু পিছু পা পড়ে না বা চিন্তা করে না আগা, অর্থাৎ বলা হয় না যে ভবিষ্যতে কি হতে পারে, ভবিষ্যতের চিন্তা না করেই কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ে। সেই জন্য এই 19 থেকে 28 বছর বয়স খুব সাংঘাতিক একটা বয়স এই জেনারেশনটা। সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু আবার বলবো, এরা হঠাৎ হঠাৎ যদি এদের মঙ্গল নেগেটিভ হয়ে যায়, হঠাৎ হঠাৎ জীবনের কিন্তু একটা মোড় নিয়ে নেয়, হঠাৎ হঠাৎ জীবনে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় এবং এদের নির্দিষ্ট যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণ করতে পারে না, এবং সমস্যার পর সমস্যা, কখনো কখনো এরা আইনি সমস্যার মধ্যে, জটিল সমস্যার মধ্যে ঢুকে যায়। তাহলে এগুলোও হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা মাঙ্গলিক দোষ বলছেন, এবার মাঙ্গলিকের কানেকশানগুলো বলি। লগ্ন মাঙ্গলিক কি হয়, লগ্নে যাদের মঙ্গল অবস্থান করে এই সকল জাতক জাতিকারা কি হয়, জেদি হয়, যা বলবে সেটাই করতে হবে। আপনি তার বিপক্ষে গিয়ে কথা বললে আপনাকে তো কোনোভাবে পছন্দ করবেই না, বরঞ্চ সে আরও জেদ কাজ করবে এবং সেটা তক্ষণই করতে হবে। এরকম প্রবণতা এদের মধ্যে কাজ করে এবং তার জন্য এদের প্রিয় মানুষগুলো এরা হারিয়ে ফেলে এবং জীবনে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে, অর্থাৎ বেশি বয়স যখন হয়ে যায় তখন এরা আফসোস করে, নিজেকে সমালোচনা করে যখন ক্ষতি কোন জায়গায় করেছে, কী কারণে, এবং সে নিজের ক্ষতি নিজেই করেছে। সেই জন্য আবার বলছি, এগুলোর বর্তমান কম্পিটিশনের যুগ। এই কম্পিটিশনের যুগে নিজেকে টিকিয়ে রাখতে হলে, নিজেকে ভালো জায়গায় রাখতে হলে অবশ্যই নিজেকেও পরিবর্তন করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যদি বলা হচ্ছে এটা দক্ষিণ ভারতে রয়েছে, দ্বিতীয় মঙ্গল হলে তাকেও মাঙ্গলিক বলা হয়, কারণ দ্বিতীয় মঙ্গল বলা হচ্ছে শ্বশুরবাড়ির রিলেটিভদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। দ্বিতীয়ের মঙ্গল তার মুখের ভাষা, সে তার যে কথাবার্তা বলে সেগুলো তার কিছু কিছু ক্ষেত্রে উগ্র টাইপের হয়ে যায় এবং তার কারণে অ্যাডজাস্টমেন্ট হয় না। এটা সাউথ অর্থাৎ দক্ষিণ ভারতের যে অ্যাস্ট্রোলজি রয়েছে সেটাকে কানেক্ট করলে এটাকে বলা হয় মাঙ্গলিক। আর আমাদের এখানে কিন্তু দ্বিতীয় মঙ্গলের মাঙ্গলিকটা ধরা হয় না। আর চতুর্থ মাঙ্গলিক কী হয়, চতুর্থের ঠিক
সমসপ্তম কানেকশন সেখানে দেয় দশম। তাই চতুর্থ মঙ্গল থাকলে মায়ের সঙ্গে এদের অ্যাডজাস্টমেন্ট হয় না। সম্পত্তি হয় যদি ওই মঙ্গল ভালো জায়গায় থাকে, কিন্তু মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, এবং তার সঙ্গে সঙ্গে এদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। কর্মের সফলতা সহজে পায় না, কঠিন সমস্যার মধ্যে দিয়ে গিয়ে তারপরে কখনো না কখনো পেতে পারে। আর সপ্তম মাঙ্গলিক তার লাইফ পার্টনারকে কানেক্ট করে। এই সপ্তম মাঙ্গলিক কখনো কখনো একটা জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়ে যায়, কখনো কখনো বিবাহের পরে গিয়ে ডিভোর্স হয়ে যায়, কারণ তার লাইফ পার্টনারের সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হয় না। আর অষ্টম মাঙ্গলিক কী হয় না, অষ্টম মাঙ্গলিক হচ্ছে এটা আরও ডেঞ্জার জায়গা, কারণ সপ্তমের দ্বিতীয় আর লগ্নের অষ্টম, এই কম্বিনেশন কানেকশান একটা জাতক জাতিকা কিন্তু তার যে সমস্যা, তার যে ক্ষতিগুলো, সেগুলো যার সঙ্গে বিবাহ হবে তার মধ্যে যাবে। দেখুন এখানে ডিএনএ যদি আপনি বলেন, যে ডাক্তারি ভাষায় ডিএনএ, যখন একটা জাতক জাতিকার বিবাহ হয় এবং তারা যখন দাম্পত্য জীবনের সুখ অনুভূতি করেন, এবং তখন যে জায়গাটা, যে ডিএনএর কম্বিনেশন হয়, সেই ডিএনএ কিন্তু দুটো জাতক জাতিকার, তার পরিবারের ডিএনএ, তার পরিবারের ডিএনএ এখানে কিন্তু কম্বিনেশন কানেকশন হয়, এবং এই ডিএনএ কিন্তু একটা অ্যাক্টিভ জায়গায় নেয়, এবং সেই ডিএনএর কারণে তাদের কিছু স্বভাব পরিবর্তন হয়, এবং এই ডিএনএর কারণে কিন্তু দেখবেন যে বলা হয় না যে একজনের দোষ আর একজন, সেটাকে তার মধ্যে যদি শুভত্ব থাকে তাহলে সেই দোষটা খণ্ডন হয়ে যায় এই কম্বিনেশন কানেকশানে। সেই জন্য সেই অষ্টম মাঙ্গলিক যদি কেউ হয়, তাহলে তার দোষটা তার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু চলে যাবে, এবং তার কারণে সে অসুস্থতায় ভুগবে, শারীরিক অসুস্থতায় ভুগেই যাবে, সুস্থ হতে পারবে না, এবং তার যত রকমের নেগেটিভ জিনিস সেগুলো হতে থাকবে। তার কর্মে উন্নতি হবে না, ব্যবসায় উন্নতি হবে না, সাকসেস পাবে না, আর্থিক শ্রীবৃদ্ধি হবে না, তার বাবা মায়ের কোনো না কোনো শারীরিক সমস্যা, পরিচিতি যাদের মধ্যে কোনো রকম অ্যাডজাস্ট হবে না, এগুলো কিন্তু হতে থাকবে। তাই অষ্টম মাঙ্গলিক কিন্তু খুব ডেঞ্জার। আর তারপরে হচ্ছে দ্বাদশ মাঙ্গলিক, যেটা শয্যা সুখের জায়গা বলা হয় দ্বাদশ। তাহলে সেক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনের একটা চরম অবনতি হয়, এবং কখনো কখনো এই মাঙ্গলিক দোষের কারণে কি হয়, এই সপ্তম দ্বাদশ অষ্টমের মাঙ্গলিকের কারণে অনেক সময় এরা পরক্রিয়ায় আসক্ত হয়ে গিয়ে কিন্তু তাদের দাম্পত্য জীবনটাকে অশান্তিময় জায়গা তৈরি করে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান রয়েছে। এই প্রতিকার প্রতিবিধান, এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। তাই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান চাই, এবং এই সঠিক প্রতিকার প্রতিবিধান যদি মনে করেন করাবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন। আমি চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার হাওড়া ময়দান, আবার কখনো বাইরেও পাবেন, বৃহস্পতিবার আপনারা কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, শুক্রবার হাতিবাগানের চেম্বার পাবেন, শনিবার কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, বিভিন্ন জায়গায়। আর আমি শুধু তারাপীঠেই কিন্তু শ্মশানে কাজ করি না, বিভিন্ন ক্ষেত্রে কখনো কখনো কামাখ্যাপীঠ সেখানে কাজ করি, কখনো বেনারস কাজ করি, কখনো নাসিকে কাজ করি, কখনো মহাকালেশ্বরের সেইখানে কাজ করি, যেখানে আপনারা জানেন যে কি না মঙ্গলনাথ মন্দির, সেখানে কিন্তু খুব জাগ্রত। তাহলে বিভিন্ন দোষ বিভিন্ন জায়গায় খণ্ডন হয়, তার প্রতিকার প্রতিবিধান হয়। আর এই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। আজকের জায়গায় দাঁড়িয়ে শুনতে থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে।
করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ও ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এটারই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।